প্রশাসনকে একরকম শিক্ষা দিয়েছে। এই জন্য আমি বলছি প্রশাসনের সঙ্গে বিএনপির জন্য কোনো শিক্ষা আছে? বিএনপির জন্য শেখার আছে, শিক্ষা দিয়েছে, অবশ্যই শেখার আছে। গোপালগঞ্জ প্রথমে আমি যেটা বলবো, প্রথমে যেটা সরকারকে শিক্ষা দিয়েছে, সরকার যদি 5ই আগস্টের পরে থেকে সত্যিকার অর্থে আওয়ামী লীগ যারা টর্চার করেছে, আওয়ামী লীগের যারা সারা বছর 15.5 বছর আমাদেরকে অত্যাচারের চরম পর্যায়ে নিয়ে গেছে, গুম খুন করেছে, তাদের যদি সমস্ত বাংলাদেশ থেকে চিরুনি অভিযান চালাতো, এখন চুল নাই চিরুনির দাঁত নাই এরকম অভিযান চালালে তো হবে না, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল। তারপরে চিরুনি অভিযান চালাবে, কি চিরুনি অভিযান চালাবে? তো 1 বছরে কিছুই করে নাই আওয়ামী লীগ। কিছু আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহায়তা করেছে, আর কিছু মানে 1% আওয়ামী লীগও তারা অ্যারেস্ট করে নাই, তো তাদের বিচারের আওতায় আনে নাই, তাদের অন্যায়ভাবে উপার্জিত সহায় সম্পত্তি ক্রোক করে নাই, যে কারণে আপনার তারা নিজেদেরকে একখানে বলিষ্ঠভাবে গোপালগঞ্জে তারা ঠাঁই নিয়েছে। সমস্ত বাংলাদেশে শুনি আমি, কথিত আছে যে সমস্ত বাংলাদেশের যত সন্ত্রাসীরা আওয়ামী লীগের, তারাও গোপালগঞ্জে ঠাঁই নিয়েছে। আর এমনিও তো গোপালগঞ্জে এই যে ইতিহাস যেটা বলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গোপালগঞ্জে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, এরশাদের সময় এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, এবং এই সরকার চেঞ্জ হওয়ার পরে, এই সরকার আসার পরেও বিএনপির যখন স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট যখন গোপালগঞ্জে যাচ্ছিলেন, যে কিনা শেখ হাসিনার সঙ্গে বরাবরই নির্বাচন করতেন, সে যখন যাচ্ছিলেন তখন ওইখানে তারা যে অ্যাটাকটা করেছিল, সেই অ্যাটাকে কিন্তু একজন মানুষ মারা গেছে, এবং নারীদেরকেও যথেষ্ট, ও তার ওয়াইফ ছিল, ওয়াইফকেও কিন্তু যথেষ্ট পরিমাণ টর্চার করেছে, হাত পা ভেঙে দিয়েছে, এরকম মেরেছে। তো সেইখান থেকে তাদের শেখার ছিল, তারা শিখে নাই। এবং এই জন্য সরকারের একটা মেসেজ, এটা গেল সরকারের মেসেজ। সেকেন্ড মেসেজ, এই এনসিপির এত বেশি অহংকার হয়ে গিয়েছিল, এত বেশি, এবং তারা এত ধরাকে সরা জ্ঞান করছে এখন পর্যন্ত। গত এই ঘটনায় তাদের কি হয়েছে, তাদেরকে কামানের ভিতরে যে একটা রুদ্ধদ্বার ঘর থাকে লোহার, সেইখানে তাদের কুণ্ঠাসা করে একদম চেপে চেপে তাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের জীবন বাঁচানোর জন্য। নইলে হয়তো বা আমরা আরও করুণ একটা কাহিনী দেখতাম, কারণ যত লোক ওইখানে একত্র হয়েছে, এবং এনসিপির মিটিংটাও দেখেছি আমি, মিটিং চলাকালীন প্রত্যেকটা চেয়ার খালি ছিল, প্রত্যেকটা, প্রথম থেকে শেষ পর্যন্ত। সাইডে হয়তো কিছু সাংবাদিক বা অন্য কেউ ছিল, কোনো আমি দর্শনার্থী বা কোনো শ্রোতাকে আমি দেখিনি ওখানে। তো সেই জায়গা থেকে এই জিনিসটা তাদের অহংকারের ওই জায়গায় পতন হয়েছে। পাশাপাশি ওরা আরেকটা বাজে কথা বলেছে, আমি কোনো মৃত্যুকে নিয়ে, কোনো পতিত জিনিস নিয়ে আমি ওই ধরনের কথা বলতে চাই না, আমি কাজে বিশ্বাস করি। তারা ওইখানেও কিন্তু হুঙ্কার দিয়ে অহংকারের সুরে বলেছে মুজিববাদ মুর্দাবাদ, এই জিনিসগুলো, এগুলা কিন্তু গ্রামের মানুষরা বা যারা কষ্টে আছে তারা কিন্তু আর অনেক বেশি বুঝে। ওই জায়গায় আপনি আইনের অনুশাসন চালু না করে, ওই জায়গায় আপনি আর 10 জায়গায়, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে সব জায়গায় যদি পদযাত্রা হয় তাহলে ওইখানে কেন উল্টা হয়ে গেল। তো এই জিনিসগুলো তাদের অহংকারকে চূর্ণ করে দিয়েছে ওখানে। সেখানে শেখার আছে। বিএনপি যেটা শেখার আছে, বিএনপি পিছু হটে, শুধু পিছু হটে, যত কিছুগুলো ঘটেছে এর মধ্যে বিএনপি কিন্তু যেভাবে ধরার কথা, যখন যেভাবে ধরার কথা, আপনিও আমাকে বলেছেন, অনেকেই বলেছে, হয়তো বা বিএনপি অতিমাত্রায় উদারনৈতিকতা এখানে দেখায়। অতিমাত্রা উদারনৈতিকতা অনেক সময় মানুষকে অনেক কিছু করে, যেটা গোপালগঞ্জের কাছে বিএনপি শেখার আছে। গোপালগঞ্জে তো একদম শেষ, যেখানে সরকার প্রধান পালিয়ে যেতে বাধ্য হয়, যেখানে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে, প্রধান বিচারপতি থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে প্রত্যেকেই পালিয়ে যায়, সেই জায়গাতেও একটা জেলা এইভাবে যে দুর্গ গড়ে তুলতে পারে, এটা এখান থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। এবং প্রশাসনকে সকালবেলা প্রশাসনের গাড়ি ভাঙছে, ইউনোর গাড়ি ভাঙছে, পুলিশের গাড়ি ভাঙছে, সেইখান থেকে আপনি নির্বাচন দেখেন, আমি এটাও আসছি। এই জিনিসগুলো যে করেছে, সিমটম কিন্তু সকালবেলায় বোঝা গিয়েছে কেমন হতে পারে। সেইখানে প্রশাসন সেইখান থেকে শিক্ষা না নিয়ে, তাদেরকে বাড়িতে ফেরত না পাঠিয়ে, এই ছেলেদেরকে
ওয়েলকাম করে বরিশাল থেকে কেন নিয়ে আসলো আমি জানি না। এবং ওই এটাকে প্রোটেক্ট বলে না, আমার ইজ্জত সম্মান সব হরণ করে আমাকে প্রোটেক্ট করা হবে, আমি এমন প্রোটেক্ট চাই না। রাজনীতিবিদদের কি থাকে, ইজ্জত সম্মান নিয়েই তো তারা জনগণের সেবা করতে চায়, যদিও বাংলাদেশের অনেকে করেন না বা তারাও করছে না, কিন্তু এটার মেইন জায়গাটা তো এই জায়গায়। আর নির্বাচন নিয়ে যে কথাটা বললেন, নির্বাচন চায় না বলেই তো এত কিছু, বিভিন্ন সেক্টরে নির্বাচন, আমি বলবো না যে একটা সেক্টর চায় না। চায়না বলেই তাহলে কি দাঁড়াচ্ছে, মানে লক্ষণ কি বলছে? আমার কাছে লক্ষণ ভালো ঠেকছে না। আমি আমার দলের কথা বলতে পারি না এখানে, আমি আমার ব্যক্তিগত লক্ষণটা বলছি। আপনি আমার সম্পর্কে জানেন, আমি সবসময় যেটাকে সত্যি মনে হয় আমি বলি। আমার কাছে মনে হচ্ছে যে সকালের সূর্য দেখলে যদি বোঝা যায় দিনটা কেমন যাবে, এখান থেকে বুঝে নেওয়া উচিত। এবং বিএনপিকে অনেকটা কাঠখড় পোড়াতে হবে নির্বাচনটাকে পাইতে গেলে। আমি এটা বিশ্বাসই করি না যে একজন ব্যবসায়ী ব্যবসার কাছে কিন্তু টাকাটাকে, যেমন সব টাকাই বৈধ ব্যবসায়ীর কাছে, হ্যাঁ, তো তার কাছে তার মুখের ওই কথাটা কি কথা হয়েছে জানি না, কিন্তু যে কথাই হয়েছে তাতে বিএনপি যে চুপ থেকেছে, চুপ করে গেছে বিএনপি, আমার মনে হয় না যে এত সহজ হবে নির্বাচনটা। বিএনপি যে বুঝে না তা না, হয়তো বা ওই যে সময় গুনছে এটা হতে পারে। সময় যত যাচ্ছে তত কঠিন মনে হচ্ছে, অনেক কঠিন মনে হচ্ছে। শুধু কঠিন বললে ভুল, এটা আরো আগে করলে অনেক সহজ হতো। ওকে ফাইন। দেখুন, এনসিপি তারা নিজেদেরকে ডেফিনেটলি অনেক ওভার এস্টিমেটেড করেছে, কারণ ফ্যাসিজম পতনের সময় যে একটা ঐক্য হয়, জাতীয় ঐক্য, মানে পুরো ন্যাশনাল যে একটা ঐক্য সৃষ্টি হয়, ওইটার টেনিউর থেকে খুব কম, একটা হানিমুন পিরিয়ড থাকে। ছেলেরা নতুন দল করছে, আই অ্যাপ্রিসিয়েট, ভালো রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, কিন্তু তাদের ভিতরে অভিজ্ঞ লোক কোথায়? তারা তো দেখি নেই যে অন্য কোনো ভালো মানুষকে তাদের এইখানে, এই ছাত্র এরা ব্যতীত অন্য কাউকে তারা পারছে। কোনো তো দেখি নেই যে এই দলে একজন ওয়ালব্রান্ড, একজন মিলিটারি অফিসার, শিক্ষক, ডক্টরেট, অথবা ভালো একজন ব্যবসায়ী, ভালো একজন ব্যাংকার, কাউকেই তো আনতে পারে নাই তারা। সো তাদের অভিজ্ঞতা অত্যন্ত কম, তারা পৃথিবীতে অনেক কিছু দেখেনি। আমি আগেও বলছিলাম, আবারও রিইটারেট করি যে ফারুক রশিদের পরিণতি তো আমরা জানি। 15ই আগস্টে যাদেরকে সেই সময় হিরো বলতো, তাদেরকে অনেকেই এখনও হিরো বলে, কারণ এই 5ই আগস্টের যে পরিত্রাণ আমরা পেয়েছি, ওই একই রকম পরিত্রাণ তখন সেই 15ই আগস্টে হয়েছিল। তাদেরকে তো এই জাতি রক্ষা করে নাই, বেনিফিট তো অনেকেই পেয়েছে। আজকে এই 1500 জীবনহানি এবং অন্যান্য যে স্যাক্রিফাইস, অনেকের চোখ নাই, এই যে যন্ত্রণা যারা বয়ে বেড়াবে, সেই যন্ত্রণার রেজাল্ট তো এই ফারুক রশিদের মতো এদের পরিণতি না হোক, সেই কামনাটা আমি করি। কারণ পরিস্থিতি এমন হতে পারে যে তাদের রাজনৈতিক উদ্যোগ যদি সফল না হয়, তাহলে তাদের পাশে কাউকে নাও পেতে পারে যদি তারা অর্গানাইজ না হয়। সেই জন্য তাদের রাজনৈতিক যে অর্গানাইজেশন, রাজনৈতিক যে শক্তি, সেইটাকে বাড়াতে হবে। প্রফেসর ইউনূস হয়তো চলে যাবে বিদেশে, এখানে যারা এই খলিল সাহেব টাইপ যারা আছে, এরা সবাই বিদেশে যাবে, এরা মোটামুটি আরাম প্রিয়। ওই যে বিদেশ থেকে আসে না অনেকে, একটা ব্রিফকেস নিয়ে আসে, বিরাট একটা বক্তব্য দেয়। একজন আছে, ওই যে ইনভেস্টমেন্ট কর্পোরেশনে একজন আসছে, বিরাট একটা বক্তব্য দেওয়া, ভালো কিছু তো আমাদের এই জাতির সামনে উদাহরণ নাই, যার জন্য ছোট একটা প্রেজেন্টেশন দেখলে মনে করে যে বাংলাদেশ একেবারে হয়ে গেছে। এরপরে কিন্তু এই ধরনের কয়েকজন লোকে এনে, তো রাজনীতি সো স্লিপারি যে এইটাকে অর্গানাইজ না করলে ইট ইজ সামটাইমস সো ক্রুয়েল যে আপনি কত বড় সেক্রেটারি কি করেছেন, অনেক সময় এটা কেউ বিবেচনাই করবে না। সো ইউ মে ওয়াক ইন টু দ্য গ্যালোস। সো তাদের সেই পরিণতি না হয়, সেইভাবে তাদের অর্গানাইজ হতে হবে, সেইভাবে তাদেরকে মানুষজনকে কীভাবে আনতে পারে। যদি এখানে একটা ফেয়ার পলিটিক্স হয়, বিএনপি ভার্সেস এরা, তাহলে ফ্যাসিজম ফেরত আসার সুযোগ কম হবে। তো এই যে ফ্যাসিজম, তাদের ভিতরে একটা বিলিভার্স গ্রুপ আছে, তারা বিশ্বাস করে শেখ হাসিনা আবার ফেরত আসবে, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, বিশ্বাস করে, এবং এই বিশ্বাস আপনি ভাঙতে পারবেন না। ওই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু এই আক্রমণ, এই অ্যাসল্ট। ওরা জানে যে এইটা কোনো বিচার হবে না, কিছুই হবে না, 2 দিন জেল খাটবে, তারপর বের হয়ে যাবে। তো এইগুলো হ্যান্ডেল করা যায়
স্পেশাল ট্রাইব্যুনাল দিয়া মানুষের স্মৃতি ভুলে যাওয়ার আগে তার বিচার করতে হবে। তো 11 মাস তো অনেক, কোনো একটা বিচার তো আমরা দেখি নাই। মেলামাইন মিশিয়েছিল দুধের সাথে চায় না, 3 মাসের ভিতরে আপনার বিচার করে তাকে ফাঁসি দিয়ে দিল 3 মাসের ভিতরে, কারণ জীবনহানি ঘটিয়েছে। আমাদের দেশে এখানে এক ওষুধ কোম্পানি প্যারাসিটামলে দিয়ে অনেক শিশু হত্যা করলো, তার বিচার হলো না, শেষ পর্যন্ত সে ছাড়া পাইল। মানে আলটিমেটলি আনফর্চুনেটলি কোনো একটা বিচার এখন পর্যন্ত সঠিকভাবে বাংলাদেশে হয়েছে কিনা সেটা একটা মানে বড় ধরনের সমস্যা, বিশেষ করে দুর্নীতি এবং এই গণহত্যা। একটা দুর্নীতির বিচার আমার যেটা প্রশ্ন ছিল, খুব ছোট করে যদি উত্তর দেন এই পর্যায়ে, যে গোপালগঞ্জের থেকে গোপালগঞ্জ কাকে কি শিক্ষা দিল, এবং একই সঙ্গে আমি প্রশ্ন রেখেছিলাম নীলভর চৌধুরী মনির কাছে যে নির্বাচন কবে দেখেন আসলে আপনি? নির্বাচন নিয়ে তো অবশ্যই একটা আশঙ্কা রয়ে গেছে, যে একটা আনসার্টেনটি, একটাই শিওর, সেটা হলো অনিশ্চিত, যে পরিস্থিতি কোন দিকে যায়। সো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো যে এই অ্যাডভাইজারি কমিটি তারা বুঝতে পেরেছে যে তারা ডেলিভারি করার মতো অবস্থা নাই, তারা গভর্নেন্স করার মতো অবস্থায় নাই, কারণ তাদের নিয়ন্ত্রণের কোনো কিছু নাই। ফ্যাক্টরসগুলো আপনি যদি দেখেন, যে পতিত আওয়ামী লীগের যে রেমিনেন্ট অংশ আছে একটা ফ্যাক্টর, এই নতুন ছাত্রদের যে পলিটিক্যাল পার্টি করছে এবং ছাত্ররা যে এইটা একটা ফ্যাক্টর, বিএনপি একটা ফ্যাক্টর, সেনাবাহিনী একটা ফ্যাক্টর, এক একজনের ইন্টারেস্ট এক এক জায়গায় আছে, এবং ফেসিজমের 80% কিন্তু অলমোস্ট ইনট্যাক্ট রয়েছে। সো এদেরকে ডিফিউজ করে এদেরকে ফিউজড করার মতো এই অল্প সময় তো এটা সম্ভব না। আজকে এই সরকার মনে করেন 40 থেকে 50,000 নতুন অফিসার এনরোল করতে পারতো, রিক্রুট করতে পারতো, সেই দিকে যাই নাই। সো ওই ফেসিজমের ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা আগাচ্ছে, এবং এরা ফেল করা ছাড়া অন্য কোনো এখানে অপশনস নাই। এখন শিক্ষাটা হলো যে ছাত্ররা যে ওখানে গিয়েছে তারা বোঝা হচ্ছিল যে এইখান থেকে একটা হতে পারে, এবং ইন্টেলিজেন্স রিপোর্টও সেরকম ছিল বলে ওখানে আমরা একটা রিপোর্টে দেখলাম। মানে বারবার যখন আপনারা সবাই ছাত্ররা বলেন, তখন এরা যেটা পলিটিক্যাল পার্টি সেটা আর বিবেচনার মধ্যে থাকে না। ছাত্র সামগ্রিকভাবে স্টুডেন্ট কমিউনিটি বললে তার প্রতি যেই সহানুভূতিটা থাকে, মায়াটা থাকে, একটা রাজনৈতিক দলের প্রতি আমার সেই সহানুভূতি মায়া নাও থাকতে পারে, আমি তার আদর্শ বিশ্বাস নাও করতে পারি, তার ক্রিয়াকর্ম আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যখন আপনার এই বারবার ছাত্ররা বলেন, আমি মনে করি যে সেটা একটা বিশেষ ধরনের সহানুভূতি এই রাজনৈতিক দলের প্রতি দেয়, এবং সেটা আসলে আপনাদের সেই সহানুভূতি ব্যক্তিগতভাবে সেটা আছে কিনা সেটা পরিষ্কার করে বললেই ভালো। কারণ ছাত্রদের জড়িয়ে বললে বাংলাদেশে 3 কোটি স্টুডেন্ট, আমি মনে করি যে 3 কোটি স্টুডেন্টের এরা একেবারেই ক্ষুদ্র একটা অংশ, মাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজন। প্রাইভেট ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টসরা এর সঙ্গে নেই, কোনো স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টের সঙ্গে নেই, পাবলিক ইউনিভার্সিটির ম্যাক্সিমাম এর সঙ্গে নেই। 160-65 জন সমন্বয়ক ছিল সেই অভ্যুত্থানের সময়, তাদের প্রায় সিংহভাগই নেই, মেয়েরা নেই। সো এই ন্যারেটিভটা আসলে আমার মনে হয় বদলানো উচিত, না হলে পরিষ্কার করে বলা উচিত যে না, এটা টু বি কারেক্ট, এটা এক ধরনের বিভ্রান্তি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা সহ, আমি আপনাদের পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনারা একটুখানি বলি, এখানে এটা অবশ্যই আপনার সিরিয়াস যুক্তি আছে, কিন্তু আপনারা যখন বলেন যে অন্যান্য স্টেক হোল্ডার, যে ওদেরকে আমরা অনেক রকম সমালোচনা করছি, কিন্তু যখন মনে পড়ে যে 5ই আগস্টের কথা, ওরা একটা সিম্বলিক আর কিছু না, কিন্তু ছাত্ররা যারা রাজনীতি করে নাই, যারা বৈষম্য বিরোধী, এখন ওরাই কিন্তু বেশি সমন্বয়ক, এরা কিন্তু এখন একটা দল। আমাদের এই জায়গাটা একটা ভুল হয়েছে, কিন্তু ও ছাত্ররা তারাই সামনের কাতারে ছিল। আমরা আসলে কথা বলতে গেলে ওটা চলে আসে, আর কিছু না। না, এই ছাত্রদের কর্তৃক আরো একটা দল হয়েছিল, আমরা খবরে দেখেছি। সো এটা ওই স্টুডেন্ট লেট এনসিপি আর কি পোর্শন, একটা অংশ যারাই করছে, সমস্ত ছাত্রদেরকে মিন করা হয় না। ছাত্ররা বলতে এনসিপি মিন করা হয় আসলে, ওটা ছাত্ররা মুখে চলে আসে অনেক সময়। সো তারা দেখেন যে তাদের ওই অ্যাসেসমেন্ট নাই যে এখানে আসলে যে একটা হামলা হতে পারে, তো সেটা নাই। এবং এখানে তারা যে এক ধরনের প্রভোকেশন করেছে, যে মার্চ টু গোপালগঞ্জ অথবা 32 ঘুরিয়ে দিয়েছে, আপনার ওইটা ঘুরিয়ে দেবে, যে এইখানে এক ধরনের প্রতিবাদ হতে পারে, একটা সেটা তো সোশ্যাল মিডিয়াতে ছিল যে টুঙ্গিপাড়ার সমাধিস্থল ঘুরিয়ে দেওয়া হবে। তাদের যে ওভার এস্টিমেশন যে সেটা এখানে ব্যর্থ হয়েছে। সো এই জন্য তারা কিন্তু অনস বিটেন টুয়াইস শাই, ভবিষ্যতে কিন্তু আরো কেয়ারফুল হবে। তাদের কিন্তু এখন যে কঠিন পথ চলা রাজনৈতিক,
সেইটাই লেসন লার্নিং শুরু হয়েছে। এবং তারা তারা ওই যে আরো ভুল করলাম যে শুরুতে যে সরকার গঠনে ভুল করছে, সেই ভুলের খেসারত কিন্তু এই এখন শুরু হচ্ছে। আপনি করেন। এবং আরেকটা লেসন হলো যে আমাদের রাজনীতি যে সন্ত্রাস নির্ভর, ভায়োলেন্স নির্ভর, সেইটা আমি বাংলাদেশে একটা জায়গায় যাব, আমার বক্তব্য দিব, সেইটা আমি দিতে পারছি না, সেখানে হামলা হয় এবং যাদের এই হামলা ঠেকাবার কথা নিজের সংগঠন প্লাস প্রশাসন, তারাও সেই ধরনের পুলিশ সেরকম ভূমিকা পালন করে নাই। এপিসিতে উঠে তারা পারিয়েছে আর্মার্ড পিয়ার্সিং ভেহিকেল, সেটা ডেফিনেটলি একটা সমালোচনা সৃষ্টি করেছে যে আপনার ওই সাংগঠনিক শক্তি নাই। তো এইগুলো থেকে আমি মনে করি তারা লেসন লার্ন নেবে এবং বাংলাদেশে এই ভায়োলেন্স নির্ভর, এই সন্ত্রাস নির্ভর রাজনীতি ঠেকানো যাবে কিনা, ঘুরে আবার সেই ভিসিএস সার্কেল অফ ভায়োলেন্স, সেই মাস্তানতন্ত্র, সেইটাই কিন্তু আবার পুনর্জাগরণের একটা বার্তা দেয়। আওয়ামী ধারার রাজনীতির অনুপস্থিতি এবং এখানে বিএনপি এখন সবচেয়ে শক্তিমান রাজনৈতিক দল, যদিও তার মধ্যে নানা রকমের দ্বিধা, নানা রকমের দোদুল্যমানতা, সিদ্ধান্তহীনতা, সেই আলোচনা বাদ রাখি। কিন্তু এই সুযোগে বাংলাদেশে একটা পলিটিক্যাল ফোর্স যারা বিচ্ছিন্ন ছিল, যাদের নিজেদের মধ্যে অনেক রকমের বৈরিতা ছিল, তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। সো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, যারা একে অপরকে সহ্য করতে পারত না, তারা এক হচ্ছে। হেফাজত ইসলাম তাদের সঙ্গে, এনসিপি তাদের সঙ্গে, এবি পার্টি তাদের সঙ্গে, আর একটা নতুন পলিটিক্যাল ফোর্স ইমার্জ করছে এবং অনেকে মনে করেন যে তারা বিএনপিকে প্র্যাকটিক্যালি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবার চেষ্টা করছে। সো আপনি কি মনে করেন এই শক্তির উত্থান আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে চিত্রটা কি বদলে দেবে কিনা? চিত্রটা বদলে দিবে যদি এই ধরনেরই হয়, তবে নেগেটিভভাবে, পজিটিভলি না। চিত্রটা বদলে দিবে হয়তো বা আপনার এখানে টকশো করবে কেউ, আমার জায়গায় একটা বোরকা পরা, শুধু দুটো চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না, যদি আসে এরকম বদলে দিবে। এবং ওই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুত্তলিকা বানিয়ে যে পিটিয়েছে, অথবা আপনার ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে, অথবা আপনার কক্সবাজারে যে নারীদেরকে পিটিয়েছে, ওইখানে মানে স্ট্রেইট পিটিয়েছে, এই ধরনের জিনিসগুলো বেশি দেখা যাবে এবং ফতোয়ারা প্রাধান্য পাবে, ফতোয়াবাজরা বিজয়ী হবে। এটাই এখন এই দেশের একটা ভাগ্যের মধ্যে এটা ঘুরপাক খাচ্ছে। নইলে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের মধ্যে অনেকটা দ্বিধাবিভক্ত ছিল অনেকগুলো জায়গায়, খুব সিরিয়াসলি তাদের মধ্যে অনেক পার্ট আছে। কারণ এরা তো ধর্মকে শো করে রাজনীতি করে, ধর্মকে গুরুত্ব দিয়ে না, যে কারণে তাদের মধ্যে অনেক রকম কাহিনী ছিল। কিন্তু ওগুলো তারা কমিয়ে ফেলছে। আপনার কথা না শুধু, এটা আমরাও অনুধাবন করছি। এখন এই সময়টা ভীষণ ক্রুশিয়াল একটা সময়। এই সময়ে সমস্ত জাতীয়তাবাদী শক্তি, সমস্ত মধ্যপন্থী শক্তি, সমস্ত আপনার বাম ডান শক্তি, যারা দেশের মঙ্গল চায়, যারা দেশপ্রেম যাদের মধ্যে খুব সিরিয়াস আছে, সেইখানে তাদের যদি এক না হয় এবং যে ডিসিশন নেওয়ার সময় যদি খুব সিরিয়াস, যে বুদ্ধিমত্তাকে বাদ দিয়ে যদি আপনি অর্থকে দিয়ে চিন্তা করেন, চাঁদাকে দিয়ে চিন্তা করেন, ডোনেশনকে দিয়ে চিন্তা করেন, আপনার যেটাই হোক এই টাইপের যদি অর্থ দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি এদের সাথে টিকে থাকতে পারবেন না। এবং এদের সাথে টিকে না থাকলে আমি বলি একটা জিনিস, যে একটা ডাক্তার যদি ভুল করে তাহলে একটা রোগী মারা যায়, আর একজন নেতা যদি ভুল করে তাহলে একটা জাতি মারা যায়। এই জাতিটা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। বাঁচানো বা মেরে ফেলার দায়িত্ব আপনাদের, আমাদের, সবার। এখন যারা এই টকশো যদি দেখে, আমি বলবো যে জাতীয়তাবাদী শক্তিরা, আমি এই মুহূর্তে কোনো রকম আমার সাথে কার দ্বন্দ্ব ছিল, কে আমার জায়গা দখল করেছিল, কে আমাকে গালি দিয়েছিল, কে আমার ফ্যামিলিতে এসে হস্তক্ষেপ করেছিল, এগুলো ভুলে যেতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জাতিসত্তার প্রয়োজনে এটা যদি না ভুলে না যায় এবং এক যদি না হতে পারে, আমি জানি না যে কতদিন আমাদের সন্তানরা, তাদের সন্তানরা আমাদেরকে অভিসম্পাত করবে। পৃথিবীতে কেউ সারা জীবন থাকে না, আমরা একদিন চলে যাব। কিন্তু আজকে যেমন দেখেন, আজকে আমাদেরকে আপনারা গালি দিচ্ছেন, সেনাবাহিনীও গালি শুনছে, প্রশাসন গালি শুনছে, প্রত্যেকটা, কেউ কিন্তু কাউকে বিশ্বাস করছে না। বিশ্বাসের জায়গাটা এখানে নাই। এবং বিশ্বাস না করার পাশাপাশি আপনার